ডেপুটি স্পিকারের প্রস্তাব যে জামাত ইসলামীকে দেওয়া হয়েছে, এটার ফর্মাল কোনো পেপারস আপনার কাছে আছে? কোনো ডকুমেন্টস কোনো মিডিয়াতে এসেছে? আনুষ্ঠানিকভাবে পাওয়ার দাবি তো আমরা করছি না, কেন বিএনপির কাছ থেকে আমরা এটা চাবো? পাননি, আপনি বললেন যে আপনারা পাননি। আপনি যে বলছেন সেটার প্রেক্ষিতে বললাম, কখনোই প্রস্তাব দেওয়া হয়নি। বিএনপি যদি না দেয় ওনাদের দিবে কে এখন? আমি তো বলছি যে বিএনপি দিবে কেন এটা? আপনারা ঘোড়ার আগে গাড়ি নিয়ে দৌড়াইতেছেন, ঘোড়া আপনারা ছাড়া। ক্যাম্পেইন করেছেন না হাইকোর্টের পক্ষে? আপনারা বলেছেন না জুলাই সনদে স্বাক্ষর অবশ্যই, করেছেন, জুলাই অবশ্যই। বাস্তবায়ন করবেন এই কথা? অবশ্যই এরপরে তো বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কয়েকবার বলি, বলেছেন। সামনেও বলি। ওয়াকআউটকে মানে আপনি এটা বিষয়টা খুব নেতিবাচকভাবে দেখছেন। আইনগতভাবে কোনোভাবেই ঠিক না। আছে, নৈতিকভাবে এটা ঠিক। রাষ্ট্রপতি হলো আমার সাংবিধানিক শেষ খুঁটি। এই খুঁটি যদি আমি উপড়ে ফেলি তাহলে এই রাষ্ট্র থাকে না। বিরোধী দলকে যতটুকু স্পেস দিবে, যেহেতু স্পিকার তাদের, ডেপুটি স্পিকার তাদের, পুরো প্যানেল তাদের, শিডিউলগুলো তাদের মাধ্যমে হয়, সিদ্ধান্তগুলো তাদের মাধ্যমে হয়, সুতরাং পুরো বিষয়টা নির্ভর করবে সরকারি দল কেমন সুযোগ দিচ্ছে, কিভাবে তারা সংসদকে রাখতে চাচ্ছে। আপনাকে তো একটা রাষ্ট্রের মিনিমাম শিষ্টাচার তো আপনাকে রাখতে হবে, তাই না? একটা আপনি যদি এই ঘৃণ্য সমাজ, ঘৃণ্য রাজনীতির সে আমাকে গুলি করেছে বলে আমিও তাকে গুলি করবো, এটা তো বাংলা সিনেমা। আমার তো রাষ্ট্র তো সিনেমা না, রাষ্ট্র হচ্ছে বাস্তবতা। আমাদের স্ট্যান্ড খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় সঙ্গীতের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, সাধারণ জনগণের স্বার্থের প্রশ্নে, এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে এবং নারীর ক্ষমতায়নের প্রশ্নে বিএনপি খুবই স্পষ্ট বক্তব্য আছে, 31 দফায় আছে, ভিশন 2030-তে আছে এবং আমাদের নির্বাচনী ইস্তেহারে আছে। যদি রাষ্ট্রপতিকে নিয়ে ব্যস্ত থাকতে দেয় জামাতে ইসলাম, ইটস আপ টু দেম। বাট আমার মনে হয় এইটা ছাড়াও জনগণ প্রথমবারের মতো ইতিহাসে তাদেরকে এত অধিক সংখ্যক আসন দিয়ে, ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, নিশ্চয়ই তারা গঠনমূলক রাজনীতিটা করবে এবং জনগণের জন্য কাজ করবে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা। দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব আমরা। থাকবে মত, থাকবে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের কড়া আলাপে। সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। দর্শক, আমরা পরিচয় করাবো। আমাদের সাথে আছেন তিনজন অতিথি এবং এই অতিথির মধ্যে দুইজন আছেন যারা আজকের দিন দিয়ে আসলে শুরু করলেন ত্রয়োদশ সংসদ অধিবেশন দিয়ে এবং তারা নতুন এমপি হয়েছেন বাংলাদেশে। আমি পরিচয় করাচ্ছি আমার অতিথিদের। শুরুতে আমার বামে আছেন সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক জনাব শাহেদ আলম, আপনাকে স্বাগত। আছেন বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য জনাব সালাহউদ্দিন আইয়ুবী এবং এছাড়া আছেন বিএনপির সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সালাহউদ্দিন আইয়ুবী, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আপনার আসলে দিনটা আসলে ছিল, দেখা যাচ্ছে যে আপনাদেরই। আসবো আপনার কাছে শাহেদ আলম, আপনাকে দিয়ে একটু শুরু করি। দুঃখিত সালাউদ্দিন ভাই, দুঃখিত। আজকের দিনে যেটা হয়েছে যে এই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়েই আসলে দিনটা, আর সারাদিন বাংলাদেশের রাজনীতি বলি এবং রাজনীতি সচেতন যত মানুষ আছে সবাই, এবং দিনভর যারা টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন সবাই আজকের দিনে আসলে যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণে। তো রাষ্ট্রপতির এমন ভাষণে আসলে বিএনপির পক্ষ থেকে আমরা এক ধরনের প্রতিক্রিয়া দেখেছি, জামাত এনসিপির পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে এক ধরনের প্রতিক্রিয়া দেখেছি। এই ভাষণে আওয়ামী লীগের নিয়োগ করা রাষ্ট্রপতি এবং তিনি আসলে কি সত্যি সত্যি আজকে যে ভাষণটা দিয়েছেন, আসলে আমরা দেখেছি যে আওয়ামী লীগকে তিনি ফাঁসিবাদ বলেছেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলেছেন। তো এটা করে কি জুলাই আন্দোলনের সময় বা এর আগে তার যে ভূমিকা বা তার আগেও তার যে ভূমিকা, এটা থেকে কি আসলে তিনি রেহাই পান কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। নতুন দুজন সংসদ সদস্য, ওনাদেরকেও ধন্যবাদ। আমি এই বিরল সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে এবং আমি দর্শক সারিতে বসে, ওনারা যখন সংসদ সদস্যের আসনে বসেছিলেন আমি দর্শক সারিতে বসে উপভোগ করেছি। প্রাণবন্ত একটি সংসদ এবং মনে হয়েছে যে
এই দিনটি দেখার জন্যই আসলে আমরা এত কথা বলেছি, এত সংগ্রাম করেছি, এত আন্দোলন করেছি। আপনার প্রশ্ন রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে, দেখুন আমার মনে হয়েছে যে রাষ্ট্রপতি যেই ভাষণটা দিয়েছে এই ভাষণটাতে ওয়াকআউট করে বরঞ্চ এনসিপি এবং জামায়াতে ইসলামী তারা একটা দারুণ আনন্দ ঘন একটা অনুভূতি থেকে বঞ্চিত হয়েছে। প্রথম কথা হচ্ছে যে তারা যে ওয়াকআউট করেছে এবং বিরোধিতা করেছে সেটার আমি কোনো নৈতিক জায়গাটা দেখি না। এই কারণে দেখি না যে এই সংসদে যারা সংসদ সদস্য হিসেবে এসেছেন এমন অন্তত একজন দুইজন এবং জামায়াত ইসলামী তারা কিন্তু এই চুপ্পুর অধীনেই শপথ নিয়েছেন এবং 5 আগস্টের পরে এই চুপ্পুর হাতে নানান রকম যে অধ্যাদেশ আদেশ সাংবিধানিক যেসব কাঠামো পরিকাঠামো সেগুলো কিন্তু বিনা বাক্যে মেনে নিয়েছে। বিশেষ করে নাহিদ ইসলামের কথাও যদি বলি, তিনি তো চুপ্পুর অধীনেই তিনি উপদেষ্টা ছিলেন। আজকে কেন এই বিরোধিতা করলেন, সেজন্য আমি বলছি যে এটা একেবারেই অনৈতিক একটা জায়গা, কিন্তু বিরোধী দল হিসেবে তাদের সেই অধিকার আছে, তারা করতে পারে, আমি এটা দোষের কিছু দেখি না। আর ভাষণের যে বিষয়টা সেটা হলো জুলাইয়ের এই বক্তব্য দেওয়ার পর তার যে অপরাধ সেটা গৌণ হয়ে যাওয়ার সুযোগ আছে কিনা। দেখুন, রাষ্ট্রপতি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান পদ, এখন সাংবিধানিক পদ তো পার্লামেন্টও ছিল, শেখ হাসিনাও ছিল, কিন্তু একটা সরকার ব্যবস্থা যখন মাফিয়া হয়, ফ্যাসিস্ট হয়, তখন গণ আন্দোলনে যখন সেটা উপড়ে পড়ে যায়, সেইটা ওই বাংলাদেশ যে একটা গ্রিক খাদে পড়ে গিয়েছিল, সেই খাদ থেকে আমরা যে এখনো রেহাই আছি, আমরা যে টিকে আছি, তার একটাই সুতা ছিল, সেটা হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু। এখন চুপ্পু উনি মহামান্য রাষ্ট্রপতি, ওনাকে আমার শ্রদ্ধা দিয়ে কথা বলতে হবে, কিন্তু আমার এত শ্রদ্ধা নাই তার প্রতি। কিন্তু যেহেতু সাংবিধানিক পদ এবং শেষ খুঁটি, এই খুঁটিটা আমরা যদি আঁকড়ে ধরে না থাকতাম এই রাষ্ট্রর মালিকানা আমাদের থাকতো না। কিন্তু এই যে তার এই যে বক্তব্য আমরা দেখছি, বাংলাদেশ চিরজীবী থেকে শুরু করে উনি কদিন ধরে জিন্দাবাদ বলছেন, তিনি যাকে তারা আসলে নিয়োগ দিয়েছিলেন তাদেরকে তিনি ফ্যাসিস্ট বলেছেন, বেশ কয়েকবার বলেছেন এই শব্দটা। না, এটা তো এখন আমাদের রাষ্ট্রপতির পদ তো আলংকারিক পদ এবং তার তো এই যাওয়ার এই বক্তব্যের বাইরে যাওয়ার সুযোগ নাই। এটি আলংকারিক পদ, এটি বাংলাদেশের সংবিধান এইভাবেই তাকে তৈরি করেছে। এই যে বক্তব্যগুলো দিয়েছেন তিনি কি সেটা মনে ধারণ করেন? আপনার কি মনে হয় আসলে? এখন মনে ধারণ না করলেও অনেকেই তো অনেক কথা বলে, তাই না? মনে ধারণ করা ছাড়াও আমরা অনেকেই অনেক কাজ করি, তো সেই জায়গায় তিনি হয়তো বুকে পাথর চাপা দিয়ে এগুলো বলেছেন, কিন্তু বলেছেন কিনা, এটা আমাদের জুলাইয়ের অর্জন কিনা, আমাদের এই 1400 ছাত্র জনতা যারা প্রাণ দিল তাদের এটা অর্জন কিনা যে শেখ হাসিনা নিয়োগ করা একজন রাষ্ট্রপতি তিনি আমাদের পথে আসেই আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। এবং শুধু তাই না, আমি তো মনে করি রাষ্ট্রপতিকে অন্য একটা কারণে ধন্যবাদও দেওয়া উচিত। কারণ হলো এই রাষ্ট্রের মালিকানা দখল নেওয়ার জন্য বিপ্লবের নামে, বিপ্লবী সরকারের নামে আমার তো মনে হয় শতাধিক কুপ্রচেষ্টা হয়েছে গত 2 বছরে। আচ্ছা। এই কারণ একটাই, ওই সাংবিধানিক শেষ খুঁটি চুপ্পুকে সরাতে হবে। চুপ্পুকে যদি আপনি সরান তাহলে এই রাষ্ট্রের আর কোনো বাধ্যবাধকতা থাকে না। সেই জায়গায় তিনি সকল রকম অপমান এবং সকল রকম চাপ সত্ত্বেও এই রাষ্ট্রের সাংবিধানিক একটা পোস্ট ধরে রেখেছিলেন এবং নিঃসন্দেহে বিএনপি দল হিসেবে তাকে সহযোগিতা করেছে, রাষ্ট্র সহযোগিতা করেছে। সেই জায়গায় তো তার ধন্যবাদ প্রাপ্তিও আছে আমি মনে করি। যদি না দেয় সেটা, এখন শুনুন আমি কেন বলছি ধন্যবাদ, এখন রাষ্ট্রপতি যদি শেখ হাসিনার সাথে মিলে যোগসাজশে বলতো যে না এটা কোনো ভিত্তি নাই, আমার কাছে কোনো কাগজপত্র নাই, আমি জানি না কেমনে কি হলো, বাংলাদেশ একটা গভীর খাদে পড়ে যেত। এখন তো সেই গভীর খাদে পড়ে যাওয়ার সুযোগও নাই, কারণ এখন পার্লামেন্ট গঠিত হয়েছে এবং তিনি পার্লামেন্টে এসে তিনি নতজানু হয়ে আমাদের ছাত্র জনতার অবস্থানকে রেটিফাই করেছেন। সুতরাং এখন আর তার ওই পাপ পিছলে কিংবা নিজেকে যে উনি আসলে জুলাই আন্দোলনকে এখন আসলে একটা ইতিবাচক রাজনীতি বা ইতিবাচক আন্দোলন বা এবং অভ্যুত্থান সেটা রাষ্ট্রপতির মুখ থেকে তিনি স্বীকৃতি দিয়েছেন। হ্যাঁ, তো এটা আমাদের অর্জন। আমি মনে করি যে এখানে আমাদের লজ্জিত হওয়ার কিছু নাই, এইখানে আমাদের প্রাপ্তির অনেক জায়গা আছে। আপনি সেটাকে প্রাপ্তি হিসেবে দেখছেন আজকের তার এই বক্তব্য। সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে আসতে চাইছিলাম, বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ করে বিরোধী দল এনসিপি আজকে আপনাদের যে ভূমিকা, বেশ আমরা দেখলাম যে অনেকটা প্লাকার্ড নিয়ে নজিরবিহীন একটা ওয়াকআউট আমরা দেখলাম, বেশ পরিকল্পনা মাফিকই নিশ্চয়ই আপনারা গিয়েছিলেন। তো এই যে ওয়াকআউট করলেন, কি বার্তা দিতে চাইলেন? এটা কি আসলে ভালো হলো না মন্দ হলো? অনেকেই আপনার পাশে যে দুইজন আসে সবাই তারা নিশ্চয়ই আপনার এটা ভূমিকাটার একটু সমালোচনাই করছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত শাহেদ আলম ভাই এবং বাবুল ভাইকে। জি,
সম্মানিত দর্শকবৃন্দকে আমি বলবো, আপনি শাহেদ আলম ভাইকে এতক্ষণ সুযোগ দিয়েছিলেন, তিনি কিন্তু ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছিলেন যে এই রাষ্ট্রপতিকে ওনার আসলে এতটা ভালো লাগে না। তিনি এটা কথার মধ্যে একবার বলেছেন, কিন্তু বাধ্য হয়ে ধন্যবাদ দিতে হয়েছেন। কারণ হলো তিনি আসলে বিএনপির চিন্তার বাইরে তো যেতে পারেন না। বিএনপি যেহেতু ধন্যবাদ দেওয়ার জায়গায় তাকে নিয়ে এসেছে, সুতরাং সেই জায়গাটা উনি ধারণ করতেই হবে, এছাড়া তো মানে ওনারা কোনো কাজ নাই, আসলে কাজ করতেই পারবেন না। সেই জায়গা থেকে উনি সেটা করেছেন। উনি দুইবার বলেছেন এই অল্প সময়ের মধ্যে যে আসলে চুপ্পু সাহেব যে অবস্থানে রয়েছেন তার এই জায়গাটাতে আমি সমর্থন করি না, কিন্তু সবশেষে তিনি আবার ধন্যবাদ দিয়েছেন। এই জায়গাগুলো আসলে বিচারিত আমি বলবো। তিনি এটা ভুল তথ্য দিয়েছেন এখানে যে জামাত ইসলামী শপথ নিয়েছে এই চুপ্পুর কাছে, পরবর্তীতে বলেছে অন্তত নাহিদ সাহেব তো নিয়েছেই। আচ্ছা, জামাত ইসলামী কোথায় শপথ নিয়েছে ওনার কাছে, আমার কাছে এই তথ্য মানে কখনো ছিল না। আচ্ছা, সেক্ষেত্রে জামাত ইসলামের শপথ নেয় নাই সালাউদ্দিন আইয়ুবী, কিন্তু কিন্তু তার সাথে আলোচনা করতে গিয়েছে আজকে, 5 তারিখের পরপরই আর কি। আমি একটু সম্পর্ক প্রশ্নই করতে হয়, যেহেতু আপনারা ওয়াকআউটই করেছেন, সেটা আপনাদের মতামত বা আপনাদের সিদ্ধান্ত হতে পারে। তো রাষ্ট্রপতিকে আপনারা মানলেন না, মানবেন না, ঠিক আছে, কিন্তু এই রাষ্ট্রপতি তো এই সংসদ অধিবেশন ডেকেছেন, তার আহ্বানেই তো আপনারা সাড়া দিয়ে নিশ্চয়ই সংসদে গিয়েছেন। এখন পরবর্তীতে আমরা দেখলাম আপনাদের একটা আনুষ্ঠানিক ওয়াকআউট। কি বার্তা দিতে চাইলেন আসলে? আপনি আজকের সংসদটা নিশ্চয়ই সরাসরি সম্প্রচারিত হয়েছে। জি। রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে সংসদ শুরু হয়, যে কোনো সংসদ, অধিকারীয় সংসদগুলো ছিল কিছু ব্যতিক্রম ছাড়া। এবার কিন্তু সেটা হয়নি। এবার সম্পূর্ণ খালি চেয়ার দিয়ে সংসদ অধিবেশন শুরু হয়েছে, এবং খালি চেয়ার পূর্ণ করার জন্য একজন সভাপতি সেখানে মনোনীত হয়েছেন। সেই সভাপতি প্রস্তাব করেছেন স্পিকার, ডেপুটি স্পিকারের নাম। তার পরবর্তীতে এই ডেপুটি স্পিকার বা স্পিকার ওনারা পরবর্তী কার্যক্রম পরিচালনা করেছেন। রাষ্ট্রপতির জায়গা ছাড়াই কিন্তু সংসদ শুরু হয়েছে, সুতরাং এই রাষ্ট্রপতিকে ছাড়াই সংসদের বাকি কাজ সেরে নেওয়া সম্ভব ছিল। এই রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে সেই রাষ্ট্রপতির ভাষণ দিয়ে এই সংসদ শুরু করাটা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক ছিল। এটাই জনতার দাবি, সেটাই গণমানুষের দাবি ছিল। সেই ইমপিচমেন্টের জায়গাটাতেই জামাত ইসলামীর সমর্থন ছিল, জামাত ইসলামীর দাবি ছিল, জামাত ইসলামী সহায়ক দল এই দাবির প্রেক্ষিতেই কথা বলেছে, সেখানে তুলে ধরেছে এবং সেই প্লে কার্ডে এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছে যে ফেসিবাদের গণতন্ত্র একসাথে চলতে পারে না। আমরা সারাদিন ধরে আজকে সকাল থেকেই 11টা থেকেই গণতন্ত্রের কথা বলেছি, গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে নিয়ে চমৎকার কিছু কথাবার্তা সেখানে এসেছে। গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছেন, জুলাই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে তাদের কথা এসেছে, কিন্তু দিন শেষে যারা হত্যা করলেন, যারা এই গণতন্ত্রকে গলা টিপে বাংলাদেশে নিশ্চিহ্ন করার জন্য কাজ করেছেন, তাদের যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি মাথায় ছিলেন, তাকে নিয়ে এসে বলতেছেন আপনি তাকে ধন্যবাদ দেন। তাহলে সারাদিনের কাজগুলো কি হইল? আসলে এটা তো একেবারে বিচারিত হয়েছে। এখানে আরো মজার বিষয় হয়েছে, যদিও আমাদের কথা ছিল যে আমরা রাষ্ট্রপতির কথা শুনবো না, বক্তব্য শুনবো না, কিন্তু রাষ্ট্রপতির কথা তো কোনো না কোনো ভাবে আমাদের কানে আসছে। সেই প্রেক্ষিতে খুবই মজাদার বিষয়, যে রাষ্ট্রপতি স্বয়ং আওয়ামী রেজিমকে ধরে রেখেছিল, সে নিজে বলছে এই রেজিম ছিল ফেসিজম। আপনার কথা দিয়ে আপনার বক্তব্যটা আমি খণ্ডন করি। আপনি যেহেতু বলছেন যে রাষ্ট্রপতি হাসিনার নিয়োগ করা, কিন্তু এমন মজা লেগেছে যে তার অবস্থান এইটার মধ্য দিয়েই প্রমাণিত হয় যে রাষ্ট্রপতি ফ্যাসিজমের জন্য গুলি চালানোর নির্দেশ রাষ্ট্রপতির কাছ থেকে আসে নাই, কারণ রাষ্ট্রপতিটা আলংকারিক একটা পোস্ট, এবং আমাদের এই রাষ্ট্রপতি ব্যবস্থায় আমরা সালাউদ্দিন আইয়ুবীর কথাটা একটু নেই। তার কোনো দায়িত্ব নাই। জি, সালাউদ্দিন আইয়ুবী, আপনার এই কথাটাই আমি তাহলে তো আজকেও উনি দায়িত্ব নিয়ে ভাষণ উল্টে পাল্টে দিতে পারতেন যে না আমি এইভাবে বলবো না। আচ্ছা, আমরা সালাউদ্দিন আইয়ুবীর মানে আপনাকে বুঝতে হবে যে তার বাধ্যবাধকতার কথাটা শাহেদ আলম, কোথায়। আমরা সালাউদ্দিন আইয়ুবীর কথাটাই আমরা একটু গ্রহণ করি। আমরা সালাউদ্দিন আইয়ুবী, আপনার কথাটা আমি গ্রহণ করি এবং আপনার এই কথাটাই আমি জনাব ফজলে হুদা বাবুলের কাছে একটু ছুড়ে দিচ্ছি। প্রশ্নটা এইভাবে, সেটা হচ্ছে জনাব ফজলে হুদা বাবুল, আপনারা সাংবিধানিক বা সংবিধান রক্ষার ক্ষেত্রেই আপনারা আজকে সংসদ অধিবেশনের প্রথম দিনটা আপনারা সেভাবে রাষ্ট্রীয় আচার মেনে চালিয়েছেন, কিন্তু একটা প্রসঙ্গ বিরোধী দলের থেকে আসছে এবং অনেক সাধারণ মানুষ থেকেও আসছে যে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে, যে রাষ্ট্রপতির সভাপতিত্ব নিয়ে এত কিছু, সেই রাষ্ট্রপতি তো আসলে এর আগেও আমরা গত 17 বছরে তার ভূমিকা আপনারা নিশ্চয়ই জানেন। খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য, তারেক রহমানকে নিয়ে বক্তব্য আপনারা জানেন। সবশেষ সেই রাষ্ট্রপতি আসলে কি আসলে সত্যি কথা বলতে যে জুলাই আন্দোলনের সময় যে ভূমিকা, সেক্ষেত্রে আপনারা এই যে
আওয়ামী লীগ সরকার রেখে যাওয়া এই রাষ্ট্রপতির কাছে এই এই ভূমিকা, মানে আপনাদের এই যে অবস্থান এখনকার? ধন্যবাদ। প্রথম কথা বলি, আপনার এই যে চায়ের কাপে লেখা আছে মত দ্বিমতের স্বাধীনতা, জি এটা এটাই হচ্ছে অবশ্যই, বিএনপির অবশ্যই। রাজনীতির মূল এবং শেকড়। আমরা সকল মতকে শ্রদ্ধা করি, গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশ যতবার গণতন্ত্রের খাদে পড়েছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দেখেছি সেই গণতন্ত্রটা পুনরুদ্ধার হয়েছে। উনি জীবন দিয়েছেন, ওনার সন্তানকে হারিয়েছেন, যে লাইফ উনি লিড করে গেছেন গত 17 বছরে, এটা অকল্পনীয়। অবশ্যই। পাশাপাশি আমরা যদি দেখি কিছু কিছু রাজনৈতিক দল আমরা দেখেছি, বিশেষ করে 14 পর থেকে তারা কিন্তু ঘরে ঢুকে গেছে, এবং এই এনসিপির অনেকেই মানে শেখ হাসিনা, ওয়াজেদ এবং বঙ্গবন্ধুকে নিয়ে এত কথা বলেছে এবং তারা পদে ছিল, এবং শুধু তাই নয়, 18 পর আমরা দেখেছি অনেকেই তাদের সাথে যুক্ত হয়ে রাজনীতি করেছে। এই জায়গায় এসে আমি তাদের সমালোচনা করব না আজকের দিনটা নিয়ে। আজকের দিনটা নিয়ে আমি বলবো ওই যে মত দ্বিমতের স্বাধীনতা, তারা তাদের মতকে প্রকাশ করেছে, তাদের অভিব্যক্তিকে প্রকাশ করেছে, তাদের চাওয়া পাওয়াকে প্রকাশ করেছে জাতির সামনে। তাদের চাওয়া পাওয়া থাক। ফজলুল বাবুল, আমি যদি সরাসরি আপনাদের দলীয় অবস্থানকে প্রশ্ন করি যে আসলে রাষ্ট্রপতির এই অভিভাষণ বা এই ইয়েটা, আমি আসছি, আজকের দলীয় যে অবস্থানটাই আসছি। ফ্যাসিস্ট নিয়ে যে বক্তব্য, সেটা আসলে আপনারা স্বাগত জানান আসলে কোন বিবেচনায়? আমি বলি সেটা, এই বিবেচনাটা এইটাই, রাষ্ট্রপতি আসলে একটা যেমন ধরেন লন্ডনে জি একজন রাজা থাকেন, নেপালে একজন রাজা থাকেন, উনি কিন্তু ঐক্যের প্রতীক, রাষ্ট্রের একটা জায়গায় থাকে, উনি কিন্তু নির্বাহীভাবে কিছু করেন না। আর আমাদের সংবিধানে যেটা আছে, রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য যেটা সরকার প্রধান যেভাবে তাকে পরামর্শ দেন, ওইভাবেই কিন্তু উনি পাঠ করেন। এই ক্ষেত্রে আমি বলবো, আমরা রাষ্ট্রের স্বাধীনতায় বিশ্বাস করি, এদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি, এদেশের সাধারণ জনগণকে গণতন্ত্রের পথে আনবার জন্য আজকে আপনি আমার কাছে এটি বলেন, এই রাষ্ট্রপতিকে আপনি 18 মাস মেনে নিয়েছেন, এই রাষ্ট্রপতিকে দিয়ে আপনি 133টা অধ্যাদেশ দিয়েছেন, এই রাষ্ট্রপতির কাছে আপনি গিয়েছেন, মিটিং করেছেন, এই রাষ্ট্রপতিকে দিয়ে আপনি একটা নির্বাচন করেছেন, যে নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন, যার মাধ্যমে আপনি সংসদে গিয়েছেন, এখন এসে এই রাষ্ট্রপতিটা আর ভালো লাগছে না। এটার মানেটা এইটা, দুটো মানে হতে পারে। এক, রাষ্ট্রপতি পজিশনটা কি, এটা যদিও বোধহয় আসলে তারা এনসিপি জামাত বোধগম্য না। শুরু থেকেই এই প্রতিবাদ জানিয়েছে, অনেকে বঙ্গভবনের সামনে গিয়ে আন্দোলন করেছে যে কিন্তু পদত্যাগ এই করার জন্য। এনসিপি কিন্তু তাদের কাছে, আপনি যদি আমার ফেসবুক স্ট্যাটাসও দেখেন, একটা ছবি, শুধু একটা ছবি দিয়েছি, আর কিছু কোনো কথা বলিনি। কাজেই ছবি কথা বলে, আমি আপনাকে ছবি কথা আপনাকে বলে। একটু সহযোগিতা করি, জি, ওনাকে এটা হলো গাত্রদাহ আর কি। কারণ কি, আমি একটা লেখায় লিখেছি, সেটা হলো যে 5 আগস্টের পরে বাংলাদেশ রাষ্ট্র কোথায় যাবে সেটার জন্য দুটা পথ খোলা ছিল। একটা হচ্ছে গণতান্ত্রিক ধারাবাহিকতা, আমরা যে ডেমোক্রেসি নির্বাচনের জন্য লড়াই করেছি এতটা বছর, সেই ডেমোক্রেটিক ব্যবস্থার প্রচলন, যেটা শেখ হাসিনার আমলে ভোটাধিকার ছিল না। সো ভোট ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সাংবিধানিক ধারাবাহিকতা, এটা একটা পক্ষ ছিল। আর একটা পক্ষ ছিল যে বিপ্লবী সরকার, বিপ্লবী বাংলাদেশ। কিন্তু বিপ্লব হয় 2 বছর, 1 বছরের আন্দোলনে বিপ্লব হয় না। বিপ্লব হয় 17, 18, 20, 25, 40 বছর ধরে চলা একটা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে, যেটা আপনি বলতে পারেন রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, ইরানি বিপ্লব, এমনকি চৈনিক বিপ্লব। সেইটার মধ্যে দিয়ে কি হয়, একটা প্রচলিত রাষ্ট্র কাঠামো, সরকার ব্যবস্থাকে উপড়ে ফেলে নতুন একটা সরকার প্রতিষ্ঠিত হয়, তাই তো? এক্স্যাক্টলি, আমরা তো উপরে ফেলিনি। আমরা তো আমি শেষ করি। সেই জায়গায় তারা 5 আগস্টের পরে শপথ নেওয়ার পরে তাদের মনে হয়েছে যে আমরা তো সাংবিধানিক খুঁটি রাষ্ট্রপতিকে রেখে দিয়েছি, তাহলে তো আমাদের আর বিপ্লবী সরকার হলো না। যদিও তারা বিপ্লব করে নাই, আন্দোলনটা ছিল 17 বছরের ভোট এবং মাফিয়াতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে। আমি শেষ করি মনির, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন সেই বিপ্লব যদি হয়, তাহলে তারা কি চেয়েছে? 71কে নির্মূল করতে চেয়েছে। বাংলাদেশ তারা মনে করেছে যে শেখ হাসিনা যেহেতু গিয়েছে,
71 চলে গিয়েছে, সুতরাং তারা কিন্তু প্রথমেই 24-এর সাথে 71-কে মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা ওই বাসরাতে এই বিড়ালটা মেরে বলছি যে নো, 71 ইজ আওয়ার রুট, 24 আমাদের অনন্য অর্জন, আমাদের সবচেয়ে বড় অর্জন, কিন্তু তুমি 71-কে রিপ্লেস করতে পারবে না। সে 71-কে রিপ্লেস করার জন্য 24-কে সামনে নিয়ে আসার যে তাড়না, সেইটার একটা কথ্য ভাষা হলো বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকার হতে গেলে চুপ্পুকে ফেলে দিতে হবে, নাহলে আমার শেষ সাংবিধানিক খুঁটিটা থাকবে না। সেই জায়গায় আমরা চুপ্পুকে আটকে রেখেছিলাম যে না, ও আমার সাংবিধানিক শেষ খুঁটি, আমার লাগবে ওটা, না হলে এই রাষ্ট্র বিপ্লবী সরকারের নামে এমন একটা ব্যবস্থায় চলে যাবে যেখানে মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান থাকবে না, জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থাকবে না, মুক্তিযুদ্ধ থাকবে না। সেই জায়গায় যে তারা পারে না চুপ্পুর জন্য, এই জন্য চুপ্পু হচ্ছে গাত্রদাহ। আমি এই কারণেই বলি যে চুপ্পুর সমস্ত কিছু সুবিধা নিয়েও চুপ্পু কেন্দ্রিক যে বিরোধিতা, সেটা হলো ওই যে 71-কে উপড়ে ফেলার যে প্রচেষ্টা, সেটা সফল হতে না পারার প্রথম একমাত্র কারণ হচ্ছে সাংবিধানিক সেটা খুঁটি। যেহেতু হয়নি, যাক আমরা এখন একটু বর্তমান নিয়ে কথা বলি। সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে আসছি। আপনারা ওয়ার্কআউট করেছেন, আমি তো শেষ করলাম না, কনক্লুশনটা যে আমরা আবার আপনার কাছে আসবো। জি, জি, টেনশন করেন না। সালাউদ্দিন আইয়ুবী, আমরা আপনার যত অবশিষ্টাংশ শাহেদ আলম তিনি আপনার করবেন। কথাটাই এবং পরিপূর্ণ করে দিয়েছেন। উনি না, ঠিক মানে আছে। ওই আওয়ামী লীগের রাস্তায় গিয়ে মোটামুটি সব জায়গায় 71-কে নিয়ে এসে বাকি যত মানে 70 থেকে 99 পর্যন্ত সব মোটামুটি কভার সব করে দিবেন। জায়গায় না থাকলেও তো বাংলাদেশই থাকবে। সালাউদ্দিন আইয়ুবী, আমরা একটা নিয়ে আসি, 71 সালাউদ্দিন বাদ আইয়ুবী, দেওয়ার আমরা কথা তো একটা ওনারাই আপনার বলছে। দলীয় অবস্থান নিয়ে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আজকের দিনটাকে একটু মানে এইভাবে সংসদের মধ্যেই প্লাকার্ড নিয়ে প্রতিবাদ না করে আরেকটু বিষয়টা আরেকটু সুন্দর করা যেত কিনা, এটা উল্লেখ করে জানতে চাইছি। সরকারি দল আপনাদের কাছে জুলাই সনদের সুপারিশ অনুযায়ী ডেপুটি স্পিকার দিতে বলেছিলেন, আপনারা সেটা দেননি, সেটা আপনাদের দলীয় অবস্থান। এটা কেন দেননি, এটা একটা প্রশ্ন। এবং পরবর্তীতে এটা করে কি আসলে জুলাই সনদকে আপনারা একটা মৃদুভাবে উপেক্ষা করা হলো কিনা, আর আপনারা সত্যি সত্যি ডেপুটি স্পিকার দিয়ে বা ওয়াক আউট না করেও আরও ভালো একটা বিষয়টা আর একটু দৃষ্টিনন্দন কিছু করা যেত কিনা, এ ব্যাপারে আসলে সত্যি সত্যি একটু পেছনের ঘটনা জানতে চাই, যে দলীয় অবস্থান আসলে কি ছিল, কি এমন হলো গতকালকে আপনাদের যে মিটিং ছিল সেখানে আসলে কি বার্তা আসলে দিতে চাইলেন এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয় হলো ডেপুটি স্পিকারের প্রস্তাব যে জামাত ইসলামীকে দেওয়া হয়েছে, এটার ফর্মাল কোনো পেপারস আপনার কাছে আছে? কোনো ডকুমেন্টস কোনো মিডিয়াতে এসেছে? মিডিয়াতে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, বক্তব্য দিয়েছে কিন্তু কোনো ডকুমেন্টস দিয়েছে? আপনি বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী একজন সরকারের। হ্যাঁ, আমি একটু শেষ করি, তাহলে সুবিধা হবে আপনার জন্য। শাহেদ ভাই তো খুব ভালো কথা বলেন। তো কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে? এটা কি একটা মামুলি বিষয়? এক। দ্বিতীয় নাম্বার হলো ডেপুটি স্পিকার সহ কিছু গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির পদস্থ ব্যক্তিরা সংসদে বিরোধী দল থেকে আসবেন। এটা জুলাই সনদের আলোকে যে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশে আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে দায়িত্ব দিয়েছে যে এটা কার্যকর হতে হবে। সেই প্রেক্ষিতেই কিন্তু জুলাই গণভোটের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য গণপরিষদ হওয়ার কথা ছিল। তার মধ্য দিয়ে ডেপুটি স্পিকার সরকারি দল বিরোধী দলকে করোনা করে দিবে, বিষয়টা এরকম নয়। ফোন করে বলবে যে আপনারা নেন, আসেন, নিয়ে যান, বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো একটি সিস্টেমেটিক ওয়েতেই সেই জুলাই সনদের যে নির্দিষ্ট সিদ্ধান্তগুলো যদি বাস্তবায়ন হতো, সংস্কার পরিষদ গঠিত হতো, তাহলে অটোমেটিক্যালি স্পিকার ও সরকারি দল থেকে ডেপুটি স্পিকার বেসরকারি মানে বিরোধী দল থেকে আসবে, খুব স্বাভাবিকভাবে। আপনারা যে আনুষ্ঠানিকভাবে ইয়েটা পাননি, এই নোটিশটা পাননি, এটাও তো আপনারা কোথাও আসলে বলেননি। আনুষ্ঠানিকভাবে পাওয়ার দাবি তো আমরা করছি না। কেন বিএনপির কাছ থেকে আমরা আপনারা যে পাননি, আপনি বললেন যে আপনারা পাননি। আপনি যে বলছেন সেটার প্রেক্ষিতে বললাম, কখনোই প্রস্তাব দেওয়া আচ্ছা, হয়নি বিএনপি অফিসিয়ালি। যদি না দেয় ওনাদের দিবে কে এখন? আমি তো বলছি যে বিএনপি দিবে কেন, এটা বিএনপির দেওয়ার এক। দুই নাম্বার বিএনপি হলো দিবে গণতন্ত্রকে সুন্দর করার জন্য। আপনি যে অভিযোগটা করেছেন এটা আসলে সংবিধানে ঘোরতর অভিযোগ করেছেন, আজকে সংসদে তো এটা নিয়ে কথা বলবেন না। ৭৬ দ্বারা স্পষ্ট বলা হয়েছে স্পিকার ডেপুটি স্পিকার অবশ্যই সরকারি দল থেকে হইতে হবে। কিসের ভিত্তিতে এখন বেসরকারি বিরোধী দল থেকে বিএনপি দাবিটা করে? কোন আইনের ভিত্তিতে, কোন বিধানের ভিত্তিতে? বিএনপির কাছে কি এটার কোনো লজিক্যাল আছে? নাই। বিএনপি তো এই দাবি করতে পারে না যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে।
কিসের ভিত্তিতে করবে? যদি তারা জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে বিএনপি এটা তো এটা দাবি করে নাকি গেস্টার দেখায়, কোনটা? গেস্টার না, গেস্টার দেখানোর আইনি ভিত্তি থাকতে হবে। আইনি ভিত্তি তো অবশ্যই আছে, তার নির্বাচনী এজেন্ডায় আছে, 31 দফায় আছে। বিএনপির এজেন্ডা এই যে 31 দফা, এটা কি সাংবিধানিক কোনো বিধান? বিএনপির রাজনৈতিক বিধান না না, রাজনৈতিক বিএনপি বিধান তো আপনি রাজনৈতিক দল। বিএনপি রাজনৈতিক বিধানকে আপনি সংবিধান হিসেবে আইয়ুব ভাই, সংসদে আইয়ুব হিসেবে ভাই, উপস্থাপন করে দিতে পারেন আইয়ুব না। ভাই, না না, সেক্ষেত্রে তো আপনারা মানে কি বলবো, তো বিএনপি কিছু না দিলে আপনারা কিছু পাবেন কোন হিসাবে? বিএনপি দিলে পাবো কেন? সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে, মেজরিটি বিএনপির কাছে সংবিধান এই আমাদেরকে গেস্টারটাকে আপনারা সংবিধান accept করেননি, আমাদেরকে এটা যে আপনাদের অধিকার দিয়েছে, রাজনৈতিক stand। সংবিধান আমাদেরকে যে অধিকার আপনি দিয়েছে, বলেন যে আপনি accept করেননি, এটা আপনার রাজনৈতিক stand। ধরুন ডাক্তার শফিকুর বিএনপি তার গণতান্ত্রিক গেস্টার ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, এটা কি বিএনপি দিয়েছে নাকি সংবিধান না, দিয়েছে? জনগণ দিয়েছে। সংবিধান দিয়েছে, জনগণ দিয়েছে। সংবিধানের অধিকার দিয়েছে, জনগণ জনগণের select অধিকার দিয়েছে, করেছে, বিএনপি দিয়েছে। ডক্টর আব্দুল্লাহ আর মোহাম্মদ সৈয়দ আব্দুল BNP কে ওই মাহমুদ জনগণই বিরোধী দলীয় অধিকারটা উপনেতা। দিয়েছে। তারপর নাহিদ ইসলাম, সে হলো চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, এটা কি বিএনপি দিয়েছে? না, এটা জনগণ দিয়েছে। জনগণ এই রাইট দিয়েছে, Of course. ভোটের মধ্য দিয়ে প্রায় 70% ভোট দিয়ে জনগণ বলে দিয়েছে যে ডেপুটি স্পিকার অবশ্যই বিরোধী দল থেকে হবে। এখানে বিএনপির দেওয়া না দেওয়ার কিছু নাই। 70% ভোটের কত শতাংশ আমরা বিএনপি? আমরা আমরা ওই প্রসঙ্গতেই আছি যে আপনারা আসলে 70% ভোট আপনারা পাইলে তো আছে 2/3 না, আপনারা তো 70% ভোট, হ্যাঁ ভোট না ভোট, যে গণভোট যেটা হলো পুরোটাই সেটা কি তো আপনারা আপনারা মানেন না? পাইতেন। গণভোট কি আপনারা বিশ্বাস করেন না? সেটা আরেকটা আলাপ। সেটা কেন সেটা আরেকটা আর আলাপ আসেন, কেন? ওই আলাপ করি হ্যাঁ, তাহলে। ওই আলাপই তো আসেন, অসুবিধা নেই। ওই আলাপ বাদ দিবেন কেন আপনি? ওই আলাপ তো আমরা বাদ আপনি দিইনি তো। নির্বাচনে হাইভোটের পক্ষে আপনারা ঘোড়ার campaign- আগে গাড়ি নিয়ে দৌড়াইতেছেন, ঘোড়া আপনারা ছাড়া। ক্যাম্পেইন করেছেন না হাইভোটের পক্ষে? আপনারা বলেছেন না জুলাই সনদে হ্যাঁ, স্বাক্ষর অবশ্যই, করেছেন, অবশ্যই। জুলাই বাস্তবায়ন করবেন এই কথা? অবশ্যই এরপরে তো বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কয়েকবার বলি, বলেছেন। সামনেও বলি। বলছেন। আমরা যেটা তাহলে জুলাই এটাকে বাদ সনদ দিয়ে শোনেন, সেটা আইবি ভাই, আলাদা থাকবে কেন? জুলাই সেটা তো সনদ part। বিএনপি যেটি সেটা তো এই স্বাক্ষর সংসদের করেছে, part। এই সংসদ- অক্ষরে অক্ষরে পালন এই করবে, সংসদ আপনি একই দেখে সাথে নিন। দুইটা রোল প্লে করবে, সংস্কার পরিষদের রোল প্লে করবে, আবার সংসদ সদস্য হিসেবে রোল প্লে করবে। সেটা সাবজেক্ট টু দুইটা যখন একসাথে বাবুল, হবে, এই- তখনই এই বিষয়গুলো সকল সুন্দর সমাধান হবে, সাংবিধানিক সমাধান হবে। আচ্ছা, আমরা উনি দেশের যেটা উন্নতি হয়তো করবো। বলতে চাচ্ছে সরাসরি আমি প্রশ্নটা করি, সেটা হচ্ছে আপনারা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদ অনুযায়ী, সুপারিশ অনুযায়ী আমরা ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে কল করেছি বা আপনারা আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী। এখন আপনারা এমপি হিসেবে যখন শপথ নিলেন, তখন তো আসলে সংবিধান সংস্কার পরিষদের শপথ তো আপনারা নেননি, যেটা আসলে জুলাই সনদে ছিল। তাহলে এটাও কি আপনারা একটা উপেক্ষা করে আপনারা অন্যটা বাস্তবায়ন করতে যাচ্ছেন? ওকে, এই বিষয়টা বলবো এখন জি আমি? প্লিজ বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা জুলাই সনদে যেটা স্বাক্ষর করেছি এটি আমরা অক্ষরে অক্ষরে পালন করব। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে আপনারা যেটা ডেপুটি স্পিকারের কথা যেটা বলছেন, জুলাই সনদ যখন সংবিধানে এই স্বাধীন সার্বভৌম সংসদ এটাকে অ্যাপ্রুভ করবে, সংবিধান অ্যামেন্ডমেন্ট, তখন জুলাই সনদ অ্যাপ্লিকেবল হবে। তৃতীয় কথা হচ্ছে বিফোর অ্যাপ্লিকেবল দ্যাট ক্লজ, আমরা শুরুতেই তাদেরকে গণতন্ত্রের গেস্টার হিসেবে আমরা তাকে বলেছি যে আপনাদেরকে আমরা ডেপুটি স্পিকারের পদ আমরা দিতে চাই। যে জমি আপনার না, এই জমি আপনি আমাকে দিতে পারেন না। জমি তো পুরাটাই আমার। না না, এটা বলতেই পারেন না। 2/3 জমি এটা আমার। বলতেই পারেন না। কার জমি চাষ না, করছি? এটা না, তো না। ঠিক, উনি তো ঠিকই বলছেন। না না, আপনি তো ওনার কথা ঠিক No, no, বলেন no, না, আমি 100 no, বার আপনারা এই ব্যাপারে আমি false 100 বুঝতে বার পারছেন না। জি। এখন উনি যে বলছেন জমি তো পুরাই আমার, এই যে আপনি গণভোটের কথা এই বলছেন, যে নায়ক ভাই, শেখ আমি হাসিনা একটা বলছিল line এই বলি। যে বিদ্যুৎ কে দিয়েছে, টেলিভিশনের মালিকদেরকে, সাংবাদিকদের বলছে এই টেলিভিশনের অনুমোদন কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। যে আমরা ফজলে এগুলো তো বাবুলের ওই- উত্তর শুনছিলাম, একটু তাহার কথা প্লিজ একটু এখানে বলুন, চলে আসছে। আমি আইবি ভাইয়ের কথা ধরেই বলছি। শেখ হাসিনা বলেছিলেন মোবাইল কে দিয়েছে, বিদ্যুৎ কে দিয়েছে। এখন আইবি ভাইরা বলছেন ঠিক ওই ভাষাতেই কথা, ওয়াকআউটও করছেন ঠিক ওই ভাষাতেই। শেখ হাসিনা বলেছিলেন একদিনও শান্তিতে থাকতে দিব না, জামাত ঠিক ওই পথেই এগোচ্ছে। এবং তারা যে বডি ল্যাঙ্গুয়েজ আজকে এই মহান সংসদে, আপনি আজকে সংসদে তো ভাই ছিলেন, আপনি বলেন তাহলে আমি সংসদে আমি ছিলেন। শুনি। জি মানে কোনো অশান্তি হয়নি, আপনি শান্তিপূর্ণ শোনেন, একটা আপনি সংসদ ছিল শোনেন, আজকে। আপনি আপনি এটাকে বলেন, আমি অশান্তি শুনি। বলছেন কেন? খুবই শান্তিপূর্ণ সুন্দর একটা সংসদ অধিবেশন হয়েছে। জি ফজলে বাবুল, রাষ্ট্রপতি ভাষণ আগ আপনার উত্তরটা শুনতে চাই একটু, এবং জি বলেন। দেখুন, এটাকে কি বলবো না বলবো এটা আমার স্বাধীনতা। আমি বক্তব্যের শুরুতেই বলেছি মত দ্বিমতের স্বাধীনতা, জি। যে জন্য আমরা টকশোতে আসি, একটা যুক্তিবাদী সমাজ গড়বার জন্য আমরা এখানে বসেছি। এখানে আমরা বসিনি যে আমারটাই রাইট এটা বলবার জন্য। আমাদের জনগণ কিন্তু আমাদেরকে ভালো কিছু দেখতে চায়। আমাদের জনগণের কাছে এখন এইটা চাওয়া পাওয়া না আমরা সংসদে ঝগড়াঝাটি করব। সংসদ চলে জনগণের পয়সায়।
জনগণ এখন দেখতে চায়, জনগণ শান্তিতে থাকতে চায়, জনগণ চায় যে তার সন্তানটা স্কুলে যাবে নিরাপদে যেন বাড়িতে ফিরে আসে। জনগণ দেখতে চায় বাংলাদেশের যে 4 কোটি এখন শিক্ষিত বেকার আছে তাদের কর্মসংস্থান হবে। জনগণ দেখতে চায় যে এই মধ্যপ্রাচ্যে এই সময়ে যে রকম যুদ্ধ লেগেছে, সারা পৃথিবীময় এখন এই যুদ্ধটা হয়ে গেছে। আমার প্রশ্ন ছিল আসলে জুলাই সনদ আপনারা কি অল্প মানবেন অল্প মানবেন না, ব্যাপারটা কি এরকম? মানে আপনার আমার প্রশ্ন ছিল যে জুলাই সনদ আপনারা অল্প মানবেন অল্প মানবেন না, সে প্রসঙ্গটি জায়গায় আসছি। জি বলেন। জুলাই সনদ আমরা যেটা স্বাক্ষর করেছি অক্ষরে অক্ষরে মানব, নাম্বার 1। নাম্বার 2, জুলাই সনদে সাংবিধানিক বিষয়ে যে দুটোতে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, সেটা সংসদে উঠবার পর সংসদে পাশ হলে অবশ্যই সেটা আমরা মানব। কেন মানব না? বিএনপি তো গণতন্ত্রের জন্য যুদ্ধ করা দল, আর গণতন্ত্রের জন্যই তো আমরা এই জুলাইয়ে এতগুলো মানুষ নিহত হয়েছে, এখনো কত ভাই বোন পঙ্গু হয়ে আছে, অঙ্গহানি হয়ে আছে। আমরা তাদেরকে নিয়ে কথা বলি না কেন? আমরা কেন এদেশে শিক্ষা ব্যবস্থা যেরকম হয়েছে সেটা নিয়ে সংসদে কথা বলি না কেন? কেন এদেশের মানুষ এখনো, একটা শ্রমিক দিনে 500 টাকা পায়, কিন্তু একটা শ্রমিক কিন্তু সুষম খাবার খেতে পারছে না। একটা শ্রমিক কিন্তু বিগত 17 বছরের যে অন্যায়, অত্যাচার, অর্থ পাচার, এই শ্রমিকটা কিন্তু তার স্বাস্থ্য সেবাটা ঠিক মতো পাচ্ছে না। আমরা কেন সেটা নিয়ে ডিবেট করছি না? বিরোধী দল যদি এই সংসদকে কার্যকর করতে চায়, এই সব বডি ল্যাঙ্গুয়েজ না দেখিয়ে, আমার মনে হয়েছে বিরোধী দলের উচিত সরকার কিভাবে কাজ করবে। সরকারকে আমি সাধুবাদ জানাই যে বিরোধী দল একটা ছায়া সংসদ করেছে। এটা আমি আশা করব যে তারা এদেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এমনকি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমাদের ডেট সার্ভিসিং, আমাদের যে বৈদেশিক ঋণ আছে এবং লোকাল ঋণ আছে সরকারের, এগুলা কি করে, এই যে আমাদের এই সময় সবচেয়ে জনগুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যুৎ, সেটা নিয়ে যদি তারা আমাদেরকে পরিকল্পনা দিয়ে সহায়তা করে, তাহলে বুঝবো যে তারা গণতন্ত্রকে শ্রদ্ধা করছে, তারা এই সংসদকে প্রাঞ্জল করে তুলতে চায়। কিন্তু তারা যেভাবে এসে, আপনাকে আবারও বলি, সেই রাষ্ট্রপতির কথাই আসে, যে রাষ্ট্রপতির অধীনে এত কিছু করে সংসদে গেলেন, তারা সব কিছু মানেন, কিন্তু তালগাছটা তারা ছাড়ছেন না। এই জায়গাতে তাদের গণতান্ত্রিক আচরণ, এই দেশবাসী কিন্তু এটা আগামীতে আরো সুন্দরভাবে রায় দিবেন বলে আমি আশা করি। কারণ মানুষ এখন রাজনীতিবিদদের মানুষের কল্যাণে দেখতে চায়। মানুষ রাজনীতিবিদ যে দলেরই হোক না কেন, মানুষের জন্য আমরা কি করছি? আমাদের কিন্তু আঙ্গুলের দাগ এখনো মোছেনি ভোটের, কিন্তু জনাব তারেক রহমান কিন্তু ইতিমধ্যে ফ্যামিলি কার্ড 38,000 ঘরে পৌঁছিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু আমরা প্রত্যেকটা ইউনিয়নে 2টা করে খাল খননের উদ্বোধন করতে যাচ্ছি 15 তারিখে। আমরা কিন্তু ইতিমধ্যেই আমরা বলেছি যে ঈদের পরে আমরা কৃষক কার্ড নিয়ে কাজ করব। আমরা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে বলেছি প্রত্যেকটা ইউনিয়নে আমরা হেলথ কমপ্লেক্স করব, যেখানে আমাদের স্বাস্থ্যক্ষেত্রের ডক্টর থাকবে, আয়া থাকবে, নার্স থাকবে, ডায়াগনস্টিক সুবিধা থাকবে বিনামূল্যে। আমরা আগামীতে এই যে এখন স্বাস্থ্যক্ষেত্রে বাংলাদেশের বাজেট হচ্ছে মানে 1%-এরও নিচে, 0.99%, এটাকে আমরা আগামী 5 বছরে স্বাস্থ্যক্ষেত্রে জিডিপির কি করে অন্তত 5% আমরা খরচ করতে পারি, সেরকম একটা পরিকল্পনা আপনি নিশ্চয়ই এই যে কথাগুলো বললেন সেটা আপনার দলীয় ইশতেহারেও আছে এবং নিশ্চয়ই সামনে আপনারা এটা করবেন এবং করতেই হবে, না হয় আসলে সেটা নিশ্চয়ই জনগণ বা জনতা বা ভোটার যারা সামনের দিন আপনাদের প্রশ্নবিদ্ধ করবে। একটা কথা বললেন, সেটা হচ্ছে বিরোধী দলের প্রথম দিন দেখে আপনাদের মনে হচ্ছে পরের দিনগুলো আপনাদের আগামী 5 বছর হয়তো ভালো থাকতে দিবেন। আসলে কি সালাউদ্দিন আইয়ুবী আপনারা কি ভালো থাকতে দিবেন না? যদিও আপনারা আজকের যে প্রতিবাদ করেছেন সংসদে, সেটা সরকার দলের পক্ষ থেকে দিকে তাক করে করেননি, নিশ্চয়ই শুধুমাত্র রাষ্ট্রপতির দিকেই করেছেন। ধন্যবাদ আপনাকে। একটা বিষয় খেয়াল করবেন, জনাব স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বের হওয়ার পর সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনি আজকের ওয়াকআউটটা কিভাবে দেখেছেন। তিনি কিন্তু বলেছেন যে ওয়াকআউটটা খুব স্বাভাবিক এবং একটা রাজনৈতিক দলের যে অধিকার রয়েছে সেই শালীনতা বজায় রেখে তারা করেছে। যিনি বুঝেন তার কথার বুঝটা সেরকম পাওয়া যায়, আর যারা না বুঝেন আসলে তাদেরকে বোঝানো যায়। আমি এখানে দ্বিতীয় কথা একটু বলি, 10 সেকেন্ড একটা পয়েন্ট অ্যাড করতে চাই। ইসলামে স্ত্রীকে তালাক দেওয়া কিন্তু হালাল, কিন্তু এটা শোভনীয় নয়, নিকৃষ্ট কাজ। কেন ওয়াকআউট ইসলামে কিন্তু ভিক্ষাবৃত্তি হালাল। ওয়াকআউটকে আপনি এটা বিষয়টা খুব নেতিবাচকভাবে দেখছেন। আইনগতভাবে ঠিক আছে, নৈতিকভাবে এটা ঠিক। দ্বিতীয় যে কথা বলি সেটা হলো কেন ওয়াকআউট করা হয়েছে, এই কথা কিন্তু মানে ভাইরা জানেন বলে আমার কাছে মনে হচ্ছে না। যখন রাষ্ট্রপতি এসেছেন, আসার সাথে সাথে
আসার আগেই কিন্তু আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন ফেসিবাদের কোনো দোষরকে এখানে যেন সুযোগ না দেওয়া হয়। এক, দ্বিতীয় হলো যখন এসেছেন ঢুকার পরেই সম্মানিত বিরোধী দলীয় উপনেতা দাঁড়িয়ে বলেছেন যে আমাদের বিরোধী দলীয় নেতা কথা বলতে চান, কথা বলার সুযোগ দেওয়া হোক, সুযোগ দেওয়া হয়নি। এরপরে সম্মানিত বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান নিজে দাঁড়িয়েছেন, প্রায় 3 থেকে 4 মিনিট অপেক্ষা করেছেন কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বারবার কথা বলার সুযোগ চাওয়ার পরেও সুযোগ না দেওয়ার কারণে সেখান থেকে তিনি বলেছেন যে সুযোগ যেহেতু পেলাম না, সুতরাং আমি ওয়াকআউট করলাম। তার নেতৃত্বে তখন আমরা সবাই সেখান থেকে ওয়াকআউট করি। আমাদের প্রস্তুতিই ছিল যে আমাদের কথা যদি শোনা হয়, প্লে কার্ড দিয়ে ফেসিবাদের সে যে দূষর, এই বিষয়টা আমরা দেশবাসী এবং জাতিকে আবার স্মরণ করে দিতে চাইবো। প্রসঙ্গ ছিল আগামী 5 বছর কি এরভাবে ওয়ার্কআউট করে যাবে? আমি সেটা বলছি যে যাব। সংসদ কেমন চলবে না চলবে এটা নির্ভর করে আসলে সরকারি দলের উপর। সরকারি দল বিরোধী দলকে যতটুকু স্পেস দিবে, যেহেতু স্পিকার তাদের, ডেপুটি স্পিকার তাদের, পুরো প্যানেল তাদের, শিডিউলগুলো তাদের মাধ্যমে হয়, সিদ্ধান্তগুলো তাদের মাধ্যমে হয়, সুতরাং পুরো বিষয়টা নির্ভর করবে সরকারি দল কেমন সুযোগ দিচ্ছে, কিভাবে তারা সংসদকে রাখতে চাচ্ছে। যদি এরকম হয় তাহলে আসলে সরকারি দলের সাথে খুব স্বাভাবিকভাবেই যেমন আচরণ করা উচিত সেরকম আচরণ করা হবে। 2 নম্বর হলো, খেয়াল করে দেখেন আজকে সংসদে শোক প্রস্তাব হয়েছে। শোক প্রস্তাবে আপনি এই বইটা আমার কাছে আছে, দেখবেন একজন জামাত ইসলামী বা অন্য দলের লোকজনের কোনো সংসদ সদস্যদের নাম সেখানে নাই। একজন জামাত ইসলামের একজন সংসদ সদস্যের নাম নাই। বইটা আমার কাছে আছে, একজন নাই। বিএনপির বেশ কয়েকজনের নাম আছে। কেন নাই? এবং পরবর্তীতে মাননীয় স্পিকার বলেছেন যে এই নামগুলো এখানে সংযুক্ত করা হোক, তিনি সেগুলো মেনে নিয়েছে পরবর্তী প্রস্তাবের ভিত্তিতে। যেমন চিফ হুইপ নিজে দাঁড়িয়ে বলেছে যে এগুলো আমাদের বাদ পড়ে গেছে, এগুলো দেওয়া উচিত ছিল। তাহলে কেন হইলো? আপনাকে একটু হেল্প করি আইবি ভাই, একটু হেল্প করি এখানে, এই পয়েন্টে একটু হেল্প করি। দেখেন এখানে কি আপনি দেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কোকোর নাম আছে? আপনি দেখেছেন? এইটা এত শর্ট টাইমে, এমন একটা টাইমে আমরা এই সংসদে বসছি, এটা হচ্ছে গণতন্ত্রকে আমরা জাস্ট নতুনভাবে একটা শুরু করার স্তর। কিন্তু যখনই উনি বলেছেন, আমি একমত যে খুবই শর্ট টাইমে করা হয়েছে, যখনই উনি বলেছেন সাথে সাথে প্রত্যেকেই আমরা নিজেরাও টেবিল চপকাইছি এবং প্রত্যেকে এটাকে অ্যাকসেপ্ট করেছে। সেটা নিশ্চয়ই একটা ভালো সমাধান। আপনি যদি মনে করেন যে আপনি খালি ভুলই ধরবেন, সেটা নিশ্চয়ই একটা ভিতরটা দেখবেন। আমি আপনার কথার সাথে একমত হইছি। আমাদের ছাত্র দলের তো 50 জন নেতা ছিল, 17 বছর বাবুল এবং সালাউদ্দিন, সেটা নিশ্চয়ই একটা ইতিবাচক দিকে গেছে। আমি বলছি যে আল্লাহ হোসেন সাইদের মতো ব্যক্তির নামও তিনি ওনারা ভুলে গেছেন, সেখানে যুক্ত করতে পারেন, যিনি সংসদ সদস্য ছিলেন। সেটা নিশ্চয়ই স্পিকার যেহেতু বলেছেন, ওনারা যে শর্ট টাইমে সংসদ করেছেন একটা উদাহরণ আছে। কিছুক্ষণ চলার পরেও সেখানের যে স্পিকার, মাননীয় স্পিকার কথা বলছেন আমরা শুনতে পাচ্ছি না, স্বয়ং প্রধানমন্ত্রী কথা বলছেন, কথা শোনা যাচ্ছে না। বেশ কয়েকজন, ওনাদের মধ্যে থেকে বেশ কয়েকজন সংসদ সদস্য হাত তুলেছেন যা তার কথা শুনতে পাচ্ছেন না, গোলযোগের কারণে মানে প্রস্তুতি। সেই প্রসঙ্গে আমরা একটু না যেতে চাই, জনাব শাহেদ আলমের কাছে আসতে চাই। আসলে আপনি বললেন যে রাষ্ট্রপতি ইস্যুতেই বললেন যে আপনি বিষয়টা ব্যক্তি হিসেবে অপছন্দনীয়, কিন্তু সাংবিধানিক দিক থেকে আপনি তাকে ধন্যবাদ দিয়েছেন যে তিনি অনেক অপমান সয়েও তিনি আসলে এখানে আছেন। আসলে আমরা দেখেছি জুলাই আন্দোলন, সেটা নিশ্চয়ই কোনো সংবিধান মেনে হয়নি, 5 আগস্ট সংবিধান মেনে হয়নি। তাহলে কি আসলে এখন তো একটা সরকার গঠন হলো, একটা সংসদ অধিবেশনে বসে গেল, স্পিকারও চলে আসলো, সত্যি সত্যি কি আসলে রাষ্ট্রপতিকে আমাদের রাখতেই হতো? সব কিছুই কিন্তু হয়েছে, সংবিধান ছাড়াও হয়েছে। আমরা দেখেছি যে একটা নজিরবিহীনভাবে সিইসির কাছেও এমপিরা শপথ নিয়েছেন বাংলাদেশে। তাহলে কি আসলে এই রাষ্ট্রপতিকে রাখা বাধ্যতামূলক ছিল কিনা? এই রাজনৈতিক দল বলি, অন্তর্বর্তী সরকারের বলি, অবশ্যই বাধ্যতামূলক ছিল। আমি তো বললাম, ওই ব্যাখ্যা আমি আর দ্বিতীয়বার যেতে চাই না। যে রাষ্ট্রপতি হলো আমার সাংবিধানিক শেষ খুঁটি, এই খুঁটি যদি আমি উপড়ে ফেলি তাহলে এই রাষ্ট্র থাকে না। এই রাষ্ট্রের ফিরে যাবে আবার ওই মানে কি বলে আপনার, বললাম তো যে 47 ফিরে যাওয়ার যে তকমা আর কি, 71 মাইনাস হয়ে যাওয়া, যেটা তারা চেয়েছিল, সেই জায়গায় রাষ্ট্রপতি থাকা এবং রাষ্ট্রপতিকে মানে ভালো না লাগা সত্ত্বেও তাকে সমর্থন দিয়ে যাওয়াটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। এবং যেই রাজনৈতিক সিদ্ধান্তের পক্ষে আমি অন্তত নিরলসভাবে বয়ান উৎপাদন করেছি। প্রথম দিন কি ইমপিচ করা যেত? রাজনৈতিক দল আছে, সেই বিষয়টা কি চাইলেই কি সরকার বা বিরোধী দল চাইলেই কি সেটা হতে পারতো কিনা? বা হ্যাঁ, সেটা হতে পারতো। আমি এটা দোষ দেখি না যে না ঠিক আছে উনি শেখ হাসিনার আমলে নিয়োগকৃত, ওনাকে ইমপিচ করে ফেলবো,
কিন্তু আপনাকে তো একটা রাষ্ট্রের মিনিমাম শিষ্টাচার তো আপনাকে রাখতে হবে, তাই না? একটা আপনি যদি এই ঘৃণ্য সমাজ, ঘৃণ্য রাজনীতির সে আমাকে গুলি করেছে বলে আমিও তাকে গুলি করবো, এটা তো বাংলা সিনেমা। আমার তো রাষ্ট্র তো সিনেমা না, রাষ্ট্র হচ্ছে বাস্তবতা। দেখুন, আমি বরাবরই বলি, একটা কথা বলি, 1971 সালে স্বাধীনতার পর থেকে 1975 সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমান অনেকভাবে রাজাকারদের মন জয়ের চেষ্টা করেছেন, সাধারণ ক্ষমা, এটা সেটা অনেক কিছু। তিনি পারেন নাই। একটা দূরত্ব ছিল, রাষ্ট্র এগোচ্ছিল না, রাষ্ট্র মুখ থুবড়ে ছিল। জিয়াউর রহমান যখন আসেন, তিনি দেখলেন নিজে মুক্তিযুদ্ধের ঘোষক হওয়া সত্ত্বেও, সেক্টর কমান্ডার হওয়া সত্ত্বেও তিনি ডান দিকে রাজাকার, বাদিকে বামপন্থী, এবং তিনি নিজে মুক্তিযোদ্ধা থেকে দেশকে পুনর্গঠনের জন্য একটা ঐক্যের ডাক দিলেন। তার সুফল কি বাংলাদেশ পেয়েছে কিনা? তারপর বাংলাদেশ এক হলো, রাষ্ট্রটা উৎপাদনমুখী রাজনীতি শুরু হলো। বাংলাদেশ গার্মেন্টস সহ, শ্রম রপ্তানি সহ বাংলাদেশের যে আজকে ইকোনমিক ভিত্তি, সেটা তখন এস্টাবলিশড হয়েছে যখন রাষ্ট্র আমরা একসাথে আগাতে পেরেছি। আজকে 24-এর গণঅভ্যুত্থানের পর যেই পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তিকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য যে আস্থা দরকার ছিল, সেটা ডক্টর ইউনূসের 2 বছরের সরকার পারেনি। নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান যখন ক্ষমতা এসেছেন, তখন তিনি ওই জিয়াউর রহমানের মতো বার্তা দিতে চেষ্টা করছেন যে না, আমার রাষ্ট্র এগোনো যাওয়ার জন্য আমার শান্তি চাই। আমার দুইটা পক্ষ, খেয়াল করুন তফাৎটা, 1971-এ পরাজিত শক্তি, 71-এর পরাজিত শক্তি, আর 2024-এর পরাজিত শক্তি। জিয়াউর রহমান যেভাবে এককভাবে রাষ্ট্র গঠনের চেষ্টা করেছিলেন সবাইকে নিয়ে, তারেক রহমান সেই পথটা অনুসরণ করছেন। আমার যদি ভুল না হয়ে থাকে, আমার মনে হয় উনি আজকে সম্ভবত ওনার পিতার কোটটা পরে এসেছিলেন কিনা আমি জানি না, মনে হলো খুব পুরানো, স্টাইলে অনেক পুরাতন। যদি হয়ে থাকে আমি জানি না, বলছি যদি এটাই হয়ে থাকে, আপনাকে ধরে নিতে হবে যে হি ইজ ওয়াকিং টু জিয়াউর রহমান। সে জিয়াউর রহমানের ফুটেজটা ফলো করছে। তার মূল কাঠামো, তার চিন্তা কি, রাষ্ট্র গঠন করতে হবে, আমার ঐক্য দরকার। তো সেইখানে আমি চুপ্পু, শেখ হাসিনার নিয়োগকৃত বলে আমি সাংবিধানিক মানে তার প্রতি এমন ওকে আমি মানব না, ছুব না, এরকম একটা বিষয় নো। সে সব পক্ষের একটা কনফিডেন্স অর্জন করার চেষ্টা করছে। এমনকি তার ভাষণে তিনি কিন্তু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করেছেন, শোক প্রস্তাবে কিন্তু আওয়ামী লীগের এমপিদের নাম উল্লেখ করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দেশের জন্মলগ্নে যারা স্বাধীনতা চায়নি, তাদের নামও শোক প্রস্তাবে ওনারা উল্লেখ করার পর একজন বীর মুক্তিযোদ্ধা, যাকে সংসদের স্পিকার বানিয়েছেন তারেক রহমান, তিনি সানন্দে কোনো বিরোধিতা ছাড়াই সেই শোক প্রস্তাব অ্যাকসেপ্ট করেছেন। হোয়াট ডাজ ইট মিন টু দ্য নেশনস? জি, আমরা বিতর্ক পেছনে ফেলতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। জি, আমরা আপনার উত্তর পেয়েছি। ফজলে হুদা বাবুল, আপনার কাছে আসতে চাই। একটু দলীয় অবস্থান যদি আপনার ইয়ে করা থাকে, যদিও ভবিষ্যতের কথা কি হবে সেটা তো বলা যায় না। সরকার দলীয়, দুঃখিত, বিরোধী দলীয় একজন সংসদ সদস্য এনসিপির হাসনাত আব্দুল্লাহ, তিনি আজকে সংসদ অধিবেশনের পরপরই তিনি 3টা শব্দ লিখেছেন, গেট আউট চুপ্পু। তার মানে বোঝা যাচ্ছে যে আগামী রবিবার যে সংসদ অধিবেশন বসবে, এই যে আলাপগুলো সংসদেও নিশ্চয়ই তারা করতে যাচ্ছে। এবং আপনার কি মনে হয় সামনের দিনে তারা যদি এই যে অভিশংসন বলি বা তাদেরকে রাষ্ট্রপতিকে পদত্যাগের কোনো প্রস্তাব সরাসরি আনুষ্ঠানিকভাবে সংসদে বিরোধী দল আনে, এক্ষেত্রে সরকারি দলের অবস্থান বা আপনাদের অবস্থান আসলে কি থাকবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে অবস্থান কি থাকবে সেটা সংসদ নির্ধারিত হবে। কারণ এখানে সংসদ সদস্য, আমি একার আমার অবস্থান আপনি জানতে পারেন, কিন্তু আমি প্রত্যেকের মনে কি আছে, কি মনের আকুলি বিকুলি, এটা তো আর আমি বলতে পারবো না। সেটা হচ্ছে প্রস্তাব আসলে তো অবশ্যই সেই প্রস্তাবটা আমি বিবেচনা করব যে সেটা কি করা যাবে। প্রস্তাব আসুক, তখন দেখা যাবে। 1, 2, আপনি যেটা বলেছেন দলের অবস্থান কি, বিএনপি দলের অবস্থান একদম ক্রিস্টাল ক্লিয়ার। 75-এর পরবর্তী থেকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, গণতন্ত্র, জনগণ সকল ক্ষমতার উৎস, সংসদ সার্বভৌম, সংবিধান, দেশের মুক্তিযুদ্ধ 69, 52 এবং 90, এবং সবশেষে গণতন্ত্রের সর্বশেষ স্তরে যে আমরা গণ অভ্যুত্থান দেখেছি তরুণদেরকে নিয়ে, আমরা যেটা করেছি গণতন্ত্রের সূচনা, সেটা আজকে হয়েছে। বারটা ছিল বৃহস্পতিবার। আমি মনে করি বাংলাদেশের বৃহস্পতি এখন তুঙ্গে। বিরোধী দল যাই করুক না কেন, কিন্তু আপনি
এই 30% বিরোধী দল নিয়ে আপনি যা ইচ্ছে তাই করবেন, এটা সাধারণ জনগণ তাদেরকে 12 তারিখে প্রত্যাখ্যাত করেছে, সামনে আরও করবে। আচ্ছা। 1 2 আমাদের স্ট্যান্ড খুবই ক্লিয়ার, সেটা হচ্ছে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় সঙ্গীতের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, সাধারণ জনগণের স্বার্থের প্রশ্নে, এদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে এবং নারীর ক্ষমতায়নের প্রশ্নে বিএনপি খুবই স্পষ্ট বক্তব্য আছে, 31 দফায় আছে, ভিশন 2030-তে আছে এবং আমাদের নির্বাচনী ইস্তেহারে আছে। কাজে একটা প্রশ্ন, আমাদের আমার সবকিছুই একটা প্রকাশ্য, কৌতূহল, কোনো কিছুই গোপনীয় আমার নয়, একটা কৌতূহল, গুপ্ত এটা- রাজনীতি করতে আমরা পছন্দ একটা করি। কৌতূহল, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানতেন যে এই রাষ্ট্রপতির এরকম একটা ইস্যু সংসদের প্রথম দিনেই হতে পারে। এটা নিয়ে আসলে গতকাল বা তার আগে বা আপনাদের সংসদীয় কমিটিতে এইটা অনানুষ্ঠানিকভাবে বা আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়েছিল কিনা, এবং এইরকম প্রসঙ্গ আসার পরে আপনারা কি করবেন? ভালো এরকম কথা কোনো একটা বলেছেন, issue- ভালো কথা বলেছেন। জি। দেখুন, বিএনপি, আবারও বলি, বিএনপি হচ্ছে প্রুভেন ট্রুথ নিয়ে কাজ করে, অ্যাজাম্পশন নিয়ে বিএনপি কাজ করে না। আমাদের ধারণা ছিল যে এই যে আমাদের যে সংসদের বিরোধী দলের যেসব সংসদ সদস্যরা, গণতন্ত্রের জন্য তাদেরও স্যাক্রিফাইস আছে, তাদেরও সিনিয়র নেতাদের জীবন দিতে হয়েছে জি। একটা অস্বচ্ছ ট্রায়ালের মাধ্যমে। আমরা তাদেরকে সেই সমবেদনা জানাই, সকল শহীদদের প্রতি আমরা সমবেদনা জানাই, যেটা রাষ্ট্রপতির ভাষণেও আছে। রাষ্ট্রপতির ভাষণে এটাও এসেছে, এটাও বিএনপির একটা বড় অর্জন এবং এই জন্য আমরা বিএনপিকে, রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, এইটা রাষ্ট্রপতির মুখ থেকে এসেছে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান সেটা নিয়ে, এবং ম্যাডাম খালেদা জিয়ার অবদান গণতন্ত্রের জন্য যেটা, সেটা নিয়ে উনি বলেছেন। এই জন্য তাকে আমরা দলের থেকে আমরা ধন্যবাদ দিতে চাই। আর যে প্রশ্নটা করেছেন যে এই রকম কোনো আলোচনা হয়েছে কিনা, না, আমরা তাদেরকে গণতন্ত্রের সহযাত্রী হিসেবেই দেখতে চাই এবং সেরকম আলোচনায় হয়েছে। আমরা ভবিষ্যতেও তাদের কাছ থেকে দেশ গঠনের জন্য, গণতন্ত্র সামনে এগিয়ে যাওয়ার জন্য, একটা কথা মনে রাখেন যে এই যে তারা যেটা আজকে ডিসপ্লে করেছে, এতে লাভবান কারা হবে? এতে কি বিএনপি লাভবান হবে, জনগণ হবে, নাকি আওয়ামী লীগ হবে? এই যে তারা অভিশংসনের কথা বলছে, তারা সংবিধানকে সমুন্নত না রেখে তারা যে চলার চেষ্টা করছে, তাতে করে আসলে লাভবান কারা হবে? যারা এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কিন্তু লড়াই করেছি, এই ভারতের বিরুদ্ধেই কিন্তু আমরা লড়াই করেছি, কিন্তু এই জামাতের তখনকার সভাপতি, মানে এখনকার বিরোধী দলীয় নেতা কিন্তু বলেছেন ভারতের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে। আর আমরা বলেছি আমাদের প্রত্যেকটা দেশের সাথে আমাদের রাষ্ট্রনীতি হবে সবার উপরে বাংলাদেশ। যে আমার যাকে প্রয়োজন হবে দেশের স্বার্থে, আমরা তার সাথে থাকব। ভারতকে বাদ দিব না, পাকিস্তানকে নিব না, কিংবা পাকিস্তানকে নিব না, ভারতকে নিব, এরকম কোনো কিছু কাউকে বেশি গুরুত্ব আপনারা দিবেন না। আপনার উত্তর আমরা পেলাম। সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে শেষবারের মতো একটা আসতে চাই। সারাদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি, কিছু এআই দিয়ে ছবি, আমি নেতিবাচক ছবির কথা বলছি না, যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে 5 আগস্ট বা 6 আগস্ট দফায় দফায় রাষ্ট্রপতির সাথে আলোচনা করতে পারলেন, রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের শপথ নিল, সেই শপথ অনুসারে আপনারা থাকতে পারলেন। তাহলে এখন আসলে এই রাষ্ট্রপতি আছে নিতে বা আর কয়দিন? এই সংবিধানের কথাই যেহেতু সরকারি দল বলছে, শাহেদ আলম সাহেবও বলছেন, তাহলে এই সংবিধানটা অল্প কয়দিনের জন্য মানতে আপনাদের আসলে সমস্যা কি? দেখুন, জামাত ইসলামী এই কথাগুলোই বলতে চেয়েছিল সংসদে, যে কেন এই রাষ্ট্রপতির আজকের ভাষণটা জামাত ইসলামী বা 11 দলীয় জোট শুনতে চান না, বিরোধী দলের জোট। এই কথাগুলো বলার তো সুযোগ বাংলাদেশ জামাত ইসলামীকে দেওয়া হয়নি, বিরোধী দলীয় নেতাকে দেওয়া হয়নি। দেখুন, রাষ্ট্রপতি 5ই আগস্ট যখন রাষ্ট্রপতির কাছে সকল দল এবং যারা আন্দোলন করেছে তারা সহ গিয়েছে, তখন তাদের সকলের সামনে রাষ্ট্রপতি এই স্বীকৃতি দিয়েছে যে শেখ হাসিনা তিনি তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি পদত্যাগপত্র পেয়েছেন? বলছে যে আপনার কাছে কি জমা দেওয়া হয়েছে? তিনি বলেছেন যে আমি পেয়েছি এবং সেটা আমি গ্রহণ করেছি। পরবর্তী তিনি স্বীকৃতি দিয়েছেন, কিন্তু মানব জমিনে তিনি একটা সাক্ষাৎকারে এই কথাটাকে ঘুরিয়েছেন যে পদত্যাগপত্র আমি পাইনি, পদত্যাগপত্র বিষয়ে একটা তিনি আমার সাথে দেখা না করে চলে গিয়েছেন, দেখা না করে একটা ধোঁয়াশা তৈরি করেছেন। অর্থাৎ তিনি সম্পূর্ণ মিথ্যাচার করেছেন, গণ অভ্যুত্থানের বিষয়টাকে সেই সময়
বিশেষ একটা পরিস্থিতির মধ্য দিয়ে দেশকে একটা অস্থিতিশীল করার চেষ্টা করেছিলেন। সেই ফেসিবাদকে ঘুরিয়ে নিয়ে আসার জন্য, সেই শেখ হাসিনাকে আবার বাংলাদেশে প্রাসঙ্গিক করার জন্য, সেই শেখ হাসিনা পদত্যাগ করেননি এরকম একটা পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। আপনারা দেখেছেন গত 18 মাসে কত ধরনের আন্দোলন হয়েছে। রিক্সা শ্রমিকরা আন্দোলন করেছে, ছাত্ররা আন্দোলন করেছে, নানা আন্দোলনের মধ্য দিয়ে, এবং প্রত্যেকটা আন্দোলনের পিছনে ওই ফেসিবাদের সেই দূষররা বিভিন্নভাবে ইন্ধন দিয়েছে, সহযোগিতা করেছে। এর পিছনে সবগুলোতেই এই রাষ্ট্রপতির একটা ভূমিকা ছিল বলে ওই মানব জমিনের সাক্ষাৎকারটা স্পষ্ট করে উল্লেখ করে। সেখানে দেখেন রাষ্ট্রপতি যখন তার জায়গা থেকে ভূমিকা রাখবেন, আজকে যে ভূমিকাটি তিনি রেখেছেন, যে কথাগুলো তিনি বলেছেন, এই কথাগুলো এই গত 18 মাসে এর আগে কোনোদিন আপনি শুনেছেন যে আওয়ামী লীগ ফেসিবাদ মানে একেবারেই ভাষণ দেননি সেরকম তো হয়নি। কোথাও না কোথাও তিনি কথা বলেছেন। একবার কি আপনি শুনেছেন যে আওয়ামী লীগ ফেসিবাদ ছিল, আওয়ামী লীগ দুর্নীতিতে দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে, এই কথাগুলো রাষ্ট্রপতি বলেছে, এই কথাগুলো শুনেছেন? শুনেননি। তার মানে আপনার কথা আসলে বোঝা যাচ্ছে রাষ্ট্রপতি সম্পূর্ণ দ্বিধারিতা করছেন। তিনি তার সাংবিধানিক যে শপথ গ্রহণ করেছেন, শপথের বিপরীতে গিয়ে নিজের আচরণটাকে এখানে তুলে ধরেছেন। আপনার কথা আসলে বোঝা যাচ্ছে সামনের দিনেও এই ইস্যুটা নিয়ে আপনারা জিয়ে রাখবেন এবং সামনের দিনে নিশ্চয়ই আরো কড়া অবস্থান আপনাদের দেখা যাবে। এই নিশ্চয়ই ধরনের দেশের জনগণের সাথে, দেশের মানুষের সাথে এরকম রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে থেকে দ্বিচারিতার যে আচরণ করবে, এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। সুতরাং দেশের যেটা কিনা অমঙ্গল হবে, বিরোধী দল হিসেবে জামাত ইসলামী সেই জায়গা থেকে কথা বলবে, পেলাম আপনার উত্তর। পক্ষে কথা বলবে। শাহিদ আলম, কি মনে হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের এই কথা শুনে? আমরা একটু সর্বোচ্চ 2 মিনিটে জানতে চাই যে সামনের দিনের সংসদ আসলে কেমন হতে যাচ্ছে এবং তারুণ্য নির্ভর এই সংসদ। আইয়ুবী ভাইকে অনেক ধন্যবাদ। আমি যদি বলি সেটা হলো যে মানে গাধার সামনে একটা মূলা ঝুলিয়ে রাখলে ওইটা গাধাকে ব্যস্ত রাখা যায়। তো এখন আমি নো অফেন্স টু এনিওয়ান, বাট বিরোধী দল যদি তারা গঠনমূলক রাজনীতি না করতে চায়, তো সামনে একটা তো মূলা আছে, এটা নিয়েই ব্যস্ত থাকবে। বিরোধী দল সব গাধা? না, আমি এটা বললাম তো, আমি নো অফেন্স। হোয়াট এ সিলেবাস নিউজ আপনি দিলেন আজকে স্টার নিউজ। আমি ওটা বললাম না, এটা আজকে স্টার নিউজ অফ দ্য স্টার। না না, আমি বলছি কি কথা বলেন আপনারা, এক একটা কথা এক একটা মানে বুমা আর কি। আমি কিন্তু বলছি যে আমি কিন্তু বলছি নো অফেন্স, আমি ব্যক্তি আক্রমণ বলি নাই। এত হাজার হাজার সিম্বল আপনার সামনে আছে আর আপনি গাধা বলে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চেয়েছিলাম, বাট আপনি আমাকে ইন্টারাপ্ট করলেন। আমি বলছি যে বিরোধী না, আমি বিরোধী মানে খুব বেশি আমি শুনি না আসলে, কিন্তু আজকে শুনলাম সরাসরি, খুব ভালো লাগলো। আপনাদের কাছ থেকে শেখা যায়। আমি যেটা বলছি, বলার চেষ্টা করছি, সেটা হলো যদি কাউকে ব্যস্ত রাখতে হয় তাহলে ওই ধরনের একটা বস্তু সামনে রাখতে হয়। তা এখন যদি রাষ্ট্রপতিকে নিয়ে ব্যস্ত থাকতে দেয় জামাতে ইসলাম, ইটস আপ টু দেম। বাট আমার মনে হয় এইটা ছাড়াও জনগণ প্রথমবারের মতো ইতিহাসে তাদেরকে এত অধিক সংখ্যক আসন দিয়ে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, নিশ্চয়ই তারা গঠনমূলক রাজনীতিটা করবে এবং জনগণের জন্য কাজ করবে। সেটা যদি করে তাহলে একটা ভালো রাজনীতি হবে। আর কিন্তু সেটা যদি না করে তাহলে তো তারা ব্যস্ত থাকবে, কিন্তু যেটা হওয়ার সেটার পিছনে দৌড়াবে। আলটিমেটলি এটার কোনো লাভ হবে না। লাভ হবে না এই কারণে যে জনগণ তো এটাও ঠিক বিএনপিকে ল্যান্ডস্লাইড মেজরিটি দিয়ে পাঠিয়েছে সংসদে। এখন তারা তো চাইলেও কোনো কিছু পাশ করাতে পারবে না এই হাউকাউ করা ছাড়া, কারণ ল্যান্ডস্লাইড মেজরিটি বিএনপির। তো এখন এবং পাবলিকের ভোটই সার্বভৌম, জন অভিপ্রায়ই সার্বভৌম, সেখানে তো তারা বিএনপি সার্বভৌম একটা শক্তিশালী অবস্থায় আছে। সুতরাং তারা যদি এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকতে চায়, আপনি কেমন আসলে দেখতে চান? আমি দেখতে চাই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, এবং আমি চাই যে ইতিহাসের সর্বোচ্চ সময় বেড অফ রোজেসে যে জামায়াত ইসলামের রাজনীতি এবং তাদের দলগুলোর রাজনীতি, সেটা বেড অফ রোজেসটা তারা এনজয় করুক। কেননা আগামী নির্বাচনে এই বেড অফ রোজেস হয়তো তাদের থাকবে না, এত আসন হয়তো তারা পাবে না। সুতরাং সর্বোচ্চ যে সময়টা, সেই সময়টা তারা এনজয় করুক এবং গঠনমূলক রাজনীতি করুক। এবং আমি ধন্যবাদ দিতে চাই যে না, আজকে আমি যেটা দেখলাম সংসদে, ইটস এ ওয়ান্ডারফুল সিন। তো নতুন পুরাতন মানে মাওলানা, মুক্তিযোদ্ধা, নারী, যদিও সংসদে নারী আসন সংখ্যা কম, সব মিলিয়ে এবং বিরোধী দলের যেভাবে সহযোগিতা, স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনে সামগ্রিক জেস্চার, একটা ওয়াকআউট তো এটা করতেই পারে। আমি বাবুল ভাই, আপনারা এত ধরেন না, ওয়াকআউট এসে স্বাধীনতা। সো আমি সব দিক দিয়ে আপনাদের ধন্যবাদ দেই, নতুনদের ধন্যবাদ দেই। আমি মনে করি পার্লামেন্ট এরকমই থাকবে এবং তারা যে খুব বেশি এখান থেকে মানে হাউখাউ করে দেশকে অস্থিতিশীল করবে
আমি এখনো মনে করি না এটা আচ্ছা, হবে অনেক আর কি। অনেক অনেক ধন্যবাদ। আপনি যেহেতু ধন্যবাদ দিলেনই, দুই সংসদ সদস্যকে আমিও ধন্যবাদ দিচ্ছি। জনাব সালাউদ্দিন আইয়ুবী, জামাত ইসলামের সংসদ সদস্য, আপনি কষ্ট করেছিলেন এই রাতের বেলায়। বিএনপির সংসদ সদস্য ফজলুল বাবুল, আপনিও ছিলেন আমাদের সাথে, আপনি সময় দিয়েছেন। শাহেদ আলম, আপনিও সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আর দর্শক, আপনারা যারা এই ঘণ্টাখানেক আমাদের সাথে থাকলেন, আমাদের অতিথিদের কথা শুনলেন, আপনাকে ধন্যবাদ। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।